আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বুঝতে বাকি থাকে না যে শিরিন শারমিন চৌধুরী কোনো একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং তিনি এমন একটা হেফাজতে আছেন যেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেটা চাউর করে দেওয়া যেমন সম্ভব, তেমনি তাকে এক রকমের জোর করে ভয় দেখিয়ে পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়াও সম্ভব। বাংলাদেশের সাবেক স্পিকার, আওয়ামী লীগ আমলের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ ডিবি তারা শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করবার পর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাকে নাকি নিজ বাসা থেকেই তারা গ্রেফতার করেছে। মানে শিরিন শারমিন চৌধুরী সেই 2024-এর 5ই আগস্ট সংসদ ভবন এলাকার তার নিজ বাসা ত্যাগের পর থেকে ধানমন্ডিতে নিজের বাড়িতে 18 নম্বর রোডে থেকে গেলেন এবং সেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের চেয়েও বেশি দক্ষ আর তৎপর হাসনাত সার্জিস বাহিনী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা, বাংলাদেশের কোনো বিপ্লবী ছাত্র জনতা জানতে পারল না এবং তিনি একেবারে নীরবে আরামে নিভৃতে কাটিয়ে দিলেন। আর হঠাৎ করে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন সাবেক স্পিকার কিনা গ্রেফতার হয়ে গেলেন, যখন সংসদ ভবনে সংসদ অধিবেশন চলছে, নতুন স্পিকার ডেপুটি স্পিকার দায়িত্ব নিয়ে ফেলেছেন এবং সংসদ অধিবেশন পরিচালনা করছেন নিয়মিত। এটা কি একটা বিশ্বাসযোগ্য গল্প হতে পারে? সে কারণেই শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার হওয়ার পর আসলে কেন তিনি এতদিন পর গ্রেফতার হলেন, মানে এই সময়ে গ্রেফতার হলেন, আর কোথায় বা তিনি এতদিন লুকিয়েছিলেন, এ দুটো প্রশ্নই সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের হেফাজত ছাড়া এবং যথাযথ কর্তৃপক্ষের আশ্রয় ছাড়া যে শিরিন শারমিন চৌধুরীর পক্ষে জেলের বাইরে কিংবা মবের আওতার বাইরে 2024-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত থাকা সম্ভব হয়নি, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। একটা প্রচলিত কথাই ছিল যে শিরিন শারমিন চৌধুরীকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা হেফাজতে নিরাপদে রেখেছেন যাতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় এবং 2024-এর 5ই আগস্ট দুপুরবেলা সংসদ ভবন এলাকায় তার বাড়ি থেকে তিনি সপরিবারে একটা সাধারণ গাড়ি করে বেরিয়ে অজ্ঞাতবাসে চলে গেছেন। তিনি কোথায় এ বিষয়ে যত সংবাদ মাধ্যমে যত অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে এই বয়ানটি ছাপা হয়েছে। তবে জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগ আমলের আইসিটি মন্ত্রী, যিনি কিনা আগস্ট মাস থেকে গ্রেফতার হয়ে এখন পর্যন্ত জেলেই আছেন, তিনি কিন্তু আদালতে হাজির হয়ে বলেছিলেন 5ই আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক নিজে সহ 12 জন তারা জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে পালিয়েছিলেন। তারপর সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছিল। মানে ঘটনা যাই হোক না কেন, এই যে শিরিন শারমিন চৌধুরীকে আজকে ধানমন্ডির তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হলো, অথচ ওই পাড়ার কেউ জানতে পারলেন না, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম বের করতে পারলো না। বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় ওই বিল্ডিং এর কোনো কাজের লোক, ড্রাইভার, দারোয়ান কিংবা প্রতিবেশী কারো সূত্রে বেরিয়ে এলো না এতদিন ধরে শিরিন শারমিন চৌধুরী ওখানে আছেন, সেটা যেমন অবিশ্বাস্য, অসম্ভব। তাহলে এই যে শিরিন শারমিন চৌধুরীকে কোনো একটা গোপন জায়গায় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সপরিবারেই তিনি এতদিন ছিলেন, মানে তার স্বামী সন্তান সহ ছিলেন, এই যে কোনো একটা গোপন জায়গায় তাকে এতদিন আটকে রাখা হলো বা তাকে নিরাপদে রাখা হলো, যেভাবেই আপনি দেখুন না কেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা। আমরা জানি বিএনপি এখন যে ক্ষমতায় এসেছে তাদের সবচেয়ে
সবচেয়ে বড় যে তফাৎ তারা ভোটার থেকে শুরু করে দেশি বিদেশি সকল পক্ষের কাছে প্রকাশ করেছে সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধ ভালোবাসে, তারা সংবিধান ভালোবাসে। মানে মুক্তিযুদ্ধকেও যেমন তারা তাদের ঐতিহাসিক বয়ান অনুযায়ী ভালোবাসে, মানে তারা যেভাবে ইতিহাসটাকে দেখতে চায় তেমন ভাবেই ভালোবাসে, সংবিধানটাকেও আসলে তারা যেই যেই জায়গায় রক্ষিত না হলে বাংলাদেশে এত তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারতো না, কিংবা এই যে বাংলাদেশের এই এত বছরের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশে একটা সরকার গঠন করে এত তাড়াতাড়ি সুস্থির হয়ে বসতে পারতেন না। সংবিধানের সেই অংশগুলো রক্ষায় বিএনপি খুব গুরুত্বপূর্ণ শক্ত অবস্থান নিয়েছে সেই 2024-এর 5ই আগস্টের পর থেকেই। সে কারণে হাসনাত সার্জিসরা যখন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2024-এর অক্টোবরে রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করে ফেললো, তখনও বিএনপি তাতে সাড়া দেয় নাই। কারণ বিএনপি রাষ্ট্রপতি সহ বাংলাদেশের সংবিধানের সেই অংশগুলো রক্ষা করতে চেয়েছে যেগুলো একটা দ্রুত নির্বাচনের দিকে তাদেরকে নিয়ে যাবে। আর সে কারণে বিএনপি আর বাংলাদেশ সেনাবাহিনী, যারা এই দুপক্ষ যারা কিনা সাংবিধানিক পদগুলো রক্ষা করতে চেয়েছে, কারণ সংবিধান রক্ষিত না হলে, সাংবিধানিক পদগুলো রক্ষিত না হলে তো আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীও রক্ষিত হয় না। ওই যে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করে এনে যেমন রাজপথে বিচারের দাবি উঠে গিয়েছিল, তেমনি তো দাবি ছিল যে ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এবং তেমনি দাবি ছিল যে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীকে বের করে এনে বাংলাদেশে একটা মিলিশিয়া বাহিনী গঠনের। কাজেই এসব পরিকল্পনা এবং দাবির মুখে বিএনপি এবং সেনাবাহিনী বরাবর একটা সাংবিধানিক কাঠামো রক্ষা করে নির্বাচনের দিকে হাঁটতে চেয়েছে। তাই বিএনপি এবং সেনাবাহিনী এই দুই তরফের জন্য ঠিক যে কারণে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করা জরুরি ছিল, ঠিক তেমনি রক্ষা করা জরুরি ছিল নিরাপদ রাখা স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 2024-এর আগস্টের শেষেই একটা জুলাই হত্যা মামলা দায়ের করা হয়। এরপর সেপ্টেম্বরের 2 তারিখে তিনি নাকি স্বাক্ষর করে এক পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন এবং রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছে। বঙ্গভবন থেকে বিবৃতি দিয়ে সেই খবর জানানো হয়। তবে সেই পদত্যাগপত্র কেউ দেখেছে কিনা কিংবা সংবাদ মাধ্যমকে পাঠানো হয়েছে সেটা বলা যাচ্ছে না। এ অবস্থায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথা থেকে এই পদত্যাগপত্র লিখলেন আর স্বাক্ষর করলেন, কিংবা কার মারফতে কাকে দিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠালেন, সেসব প্রশ্ন তখন সংবাদ মাধ্যমে বা কোথাও আলোচিত হয় না। কিন্তু বুঝতে বাকি থাকে না যে শিরীন শারমিন চৌধুরী কোনো একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং তিনি এমন একটা হেফাজতে আছেন যেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সেটা চাউর করে দেওয়া যেমন সম্ভব, তেমনি তাকে এক রকমের জোর করে ভয় দেখিয়ে পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়াও সম্ভব। বাংলাদেশের সংবিধানটা লিখিত এবং বাংলাদেশের সংবিধানের যে বিধান তাতে পরিষ্কারভাবে আছে যে স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পিকার পদত্যাগ করলেও পরবর্তী সংসদ বসার পর পরবর্তী স্পিকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত তিনিই দায়িত্বে আছেন বলে ধরে নিতে হবে। কাজেই এ দফায় সংসদ নির্বাচনের পর আমরা সংবিধান প্রিয় বিএনপির যে ধারায় আসলে সংসদ বসাতে দেখলাম বা সংসদ অধিবেশন শুরু করতে দেখলাম, কিংবা সংসদ অধিবেশনের আগে সংসদ সদস্যরা যে কায়দায় শপথ নিলেন, সেগুলোর সবকিছুর মধ্যে এত রকমের সাংবিধানিক ফাঁক আছে যে সম্ভবত এই সাংবিধানিক ফাঁকগুলো নিয়ে যদি বাংলাদেশের গণমাধ্যম প্রশ্ন তুলতো, কিংবা তারেক রহমানের বিরোধী রাজনৈতিক পক্ষ জামায়াত বা জাতীয় নাগরিক পার্টি প্রশ্ন তুলতো, কিংবা ইউনূস সরকার ডেকে বসতো, তাহলে যাতে সময় মতো স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গোপন আস্তানা থেকে বের করে এনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তাকে দিয়েই নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানো যায় এবং তার কাছ থেকেই নতুন স্পিকারের কাছে সংসদের দায়িত্ব হস্তান্তর করা যায়, এর ব্যবস্থা করা হতো।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিরাপদ রাখার এর চেয়েও গুরুতর কারণ ছিল। এর চেয়েও গুরুতর কারণটা হচ্ছে এই যে সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্পিকারের পদটা রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ, এবং রাষ্ট্রপতির যদি 2024-এর আগস্ট থেকে যে পরিস্থিতি, তাতে যদি রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হতো, হাসনাত সার্জিসদের আন্দোলনের মুখে যদি তাকে নেমে যেতে হতো বা তাকে যদি টেনে বের করা হতো বঙ্গভবন থেকে, কিংবা কোনো কারণে তার যদি মৃত্যু হতো, তাহলে সাংবিধানিক শূন্যতা রক্ষায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশে সে সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে, বা যিনি স্পিকার থাকতেন, তাকে দায়িত্ব গ্রহণ করতে হতো। বাংলাদেশের অবস্থাটা ভাবেন, এই যে যারা সংবিধান রক্ষা করতে চেয়েছে 2024-এর 5ই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন, তার উপদেষ্টা পরিষদের সব ব্যক্তিবর্গ যে মন্ত্রী পদমর্যাদা ভোগ করেছেন, তারা কিন্তু আসলে রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে নিয়োজিত হয়েছেন। মানে এই উপদেষ্টা পদগুলো বাংলাদেশের সংবিধানের কোথাও নাই। তাহলে রাষ্ট্রপতির কিছু হয়ে গেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ রাষ্ট্রটির এই যে 5 দশকের বেশি সময়ের যে যাত্রা, তার ধারাবাহিকতা রক্ষা করতে পারতেন। কিন্তু নির্বাচনের পরে কি হলো? নির্বাচনের পরে সংসদ সদস্যরা শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে। আসিফ নজরুল সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন সেটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তারপর প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিয়ে যে সংসদ বসলো, সেখানে কিনা প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, দাঁড়িয়ে বললেন যে সংসদের সিনিয়র একজন নেতা হিসেবে খন্দকার মোশাররফ হোসেন, তিনি প্রথম অধিবেশনের প্রথম সভাটির সভাপতিত্ব করবেন। তো তখন গিয়ে খন্দকার মোশাররফ হোসেন বসলেন স্পিকারের আসনে, এবং তারপর বিএনপি নেতা এই খন্দকার মোশাররফ হোসেন স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটি সমাধা করলেন সংসদ অধিবেশন কক্ষে, এবং তারপর মেজর হাফিজ আর কায়সার কামাল স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গেলেন। মানে এরকম ধারায় যে আসলে সংসদ অধিবেশন বসানো যাবে কিনা, শেষ পর্যন্ত সকল পক্ষ মেনে নেবেন কিনা, নাকি বাংলাদেশের বিবেক, যে সংবিধান বিশেষজ্ঞরা এত বছর ধরে পত্রিকার পাতা মিডিয়া কাঁপিয়ে এসেছেন, তারা মুখ খুলবেন এবং বলবেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না, কোথায় আছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কিংবা না হলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, যাকে গ্রেফতার করে রাখা হয়েছে 2024 থেকে, তিনি তো এখনো অভিযুক্ত মাত্র, তার বিরুদ্ধে তো এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাকেই বা কেন জেল থেকে বের করে এনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায়, সংবিধানের প্রকৃত বিধি অনুসরণে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না? এই কথাগুলো যদি জোর আলাপ হয়ে উঠত, তাহলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে প্রয়োজন হতো হয়তো। কিন্তু পরিস্থিতিটা এমন সাজিয়ে গুছিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান সেরে ফেলতে পেরেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুহূর্তে এখন থেকে আর কোনো প্রয়োজন নাই স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই গ্রেফতার মনে করিয়ে দিল সম্ভবত আরো অনেক চমক দেখা বাকি সামনের দিনগুলোতে। 1/11 সরকার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, কারণ সেই সরকারের হাতে বিএনপি ক্ষমতা হারিয়েছিল। যে পরিস্থিতিতে বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল, তা যে আর কারো নয়, বিএনপি সরকারেরই দোষে, সে কথা পাগল এবং শিশু ছাড়া সকলেরই বোঝার কথা। কিন্তু 1/11 সরকার ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং বিদেশি নির্ভর একটি সরকার, যারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি মুছে ফেলতে চেয়েছিল, কিংবা বলা ভালো শেখ হাসিনা এবং খালেদা জিয়ার রাজনীতিকে বিদায় জানাতে চেয়েছিল, যার নেতৃত্বে তখনও ছিলেন সেই সময় সদ্য শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। আর তার সঙ্গে ছিল বাংলাদেশের সুশীল সমাজের একটি বিরাট অংশ, পত্রিকার সম্পাদক, সাবেক আমলা, কে ছিল না? পরিস্থিতির পরিহাস দেখুন। আবারও 2026 সালে ডক্টর ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকারের হাত ধরেই ক্ষমতাসীন হলেন তারেক রহমান। ক্ষমতাসীন হয়ে তিনি 1/11 সিলেক্টিভ ধরপাকড় শুরু করলেন। এখনো বাদ রাখছেন ডক্টর ইউনূস সহ পালের গোদাদেরকে। কল্পনা করুন তো, আবার একটি 1/11 যদি হয় বাংলাদেশে, তাহলে 2026 সালের
12ই ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের জন্য কার বিচার করবে তারা? বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, বরং ইতিহাসকে পুনরাবৃত্তি করি। মুখ বদলায়, পতাকা বদলায়, স্লোগান বদলায়, কিন্তু ক্ষমতা দখল, প্রতিশোধ এবং রাজনৈতিক নির্মূলের নকশা একই থাকে। আজ যে প্রশ্নটি সামনে এসেছে সেটি কেবল ১/১১-র বিচার নিয়ে নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে ১/১১-র সেনা সমর্থিত অরাজনৈতিক সরকার ক্ষমতা দখল করে শেষ পর্যন্ত টিকতে পারেনি এবং একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছিল, তাহলে ২০২৪ সালের জুলাই সন্ত্রাসের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও কি শেষ পর্যন্ত একই পথে হাঁটেনি? ১৮ মাস ধরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, মূলধারার রাজনীতিকে দুর্বল করার চেষ্টা করেছে, তারপর শেষ পর্যন্ত একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপি তথা তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নিয়েছে। দুই সময়ের মধ্যে পার্থক্য হয়তো আছে, কিন্তু একটি গভীর মিলও আছে। দুই ক্ষেত্রেই অরাজনৈতিক শক্তি রাজনৈতিক নেতৃত্বকে নিঃশেষ করার চেষ্টা করেছে এবং দুই ক্ষেত্রেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে মূল কথা হচ্ছে এই দুই বাড়ি মূল এবং প্রধান শত্রু ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এখানেই বাংলাদেশের বাস্তবতা খুব নির্মম। এই দেশে রাজনীতিকে মুছে ফেলা যায় না, রাজনীতিবিদদের কারাগারে পাঠানো যায়, দলকে দুর্বল করা যায়, মিডিয়াকে ব্যবহার করে চরিত্র হনন করা যায়, কিন্তু রাজনীতির জায়গা শূন্য রাখা যায় না। সেই শূন্যস্থান শেষ পর্যন্ত আবারও রাজনৈতিক শক্তি পূরণ করে। আজ তারেক রহমানের সরকার ১/১১-র দ্বিতীয় এবং তৃতীয় সারির কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ভালো কথা, রাষ্ট্রীয় নির্যাতন, টর্চার সেল, অবৈধ আটক, গুম এবং রাজনৈতিক প্রকৌশলের বিচার হওয়া তো উচিত, কিন্তু এখানেই মূল প্রশ্নটি সবচেয়ে তীক্ষ্ণ হয়ে ওঠে। যদি সত্যি বিচার করতে চান তাহলে মূল ব্যক্তিকে কেন বাদ দিচ্ছেন? যে নামটি ১/১১ এবং জুলাই পরবর্তী অন্তর্বর্তী দুই পর্যায়েই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন ছাড় দেওয়া হচ্ছে? কেন তার সঙ্গী সাথী যারা ছিল ১/১১-র সময়ে এবং এখন, এদেরকে কেন ধরা হচ্ছে না? এই প্রশ্নটি এখন আর কেবল রাজনৈতিক প্রতিপক্ষের নয়, এটি জনমতের প্রশ্ন। এটি কি কেবল আইনি বাছাই, নাকি ক্ষমতায় বসানোর রাজনৈতিক ঋণ স্বীকার করা এবং সেই ঋণ পরিশোধের জন্যই আজ ইউনূসকে এবং তার সঙ্গী সাথীদেরকে ছাড় দেওয়া হচ্ছে? কারণ মানুষ প্রশ্ন করতেই পারে, ২০২৬ সালে লন্ডন থেকে রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ যদি ইউনূস সরকারের হাত ধরেই তৈরি হয়ে থাকে, তাহলে কি সেই কারণেই আজ মূল ব্যক্তিকে অক্ষত রেখে দ্বিতীয় সারির মুখগুলোকে ধরা হচ্ছে ১/১১-র? বাংলাদেশের রাজনীতিতে এটাই সবচেয়ে বিপজ্জনক প্রবণতা, সিলেক্টিভ জাস্টিস, যেখানে বিচার হয় কিন্তু পূর্ণ বিচার হয় না, যেখানে কিছু মুখ অভিযুক্ত হয় কিন্তু কিছু মুখ অদৃশ্য সুরক্ষা পায়, যেখানে আইনের শাসনের আড়ালে রাজনৈতিক দেনা পাওনা কাজ করে। আর এখানেই সবচেয়ে শক্তিশালী প্রশ্নটি আমাদের উত্থাপন করা প্রয়োজন। আজ তারেক রহমান ক্ষমতায় এসে ১/১১-র কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আগামীকাল যদি তিনি ক্ষমতা হারান, যদি পরবর্তী সরকার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়াকে একটি সাজানো ক্ষমতা হস্তান্তর হিসেবে ব্যাখ্যা করে এবং জামাত সেটা করবেও যদি কখনো ক্ষমতায় যায়, যদি তারা বলে যারা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদেরও বিচার হবে, তখন তাহলে কি একই রাষ্ট্রযন্ত্র আবার তার দিকেই ফিরবে না? এটাই বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতির একটি অনন্ত চক্র। আজ আপনি ক্ষমতায়, গতকালের শাসন ব্যবস্থার বিচার করছেন, শাসকদের বিচার করছেন, কাল আপনি ক্ষমতার বাইরে, নতুন সরকার এসে আপনার বিচার শুরু করবে। এভাবেই ন্যায় বিচার থাকে না, এভাবে প্রতিশোধের ধারাবাহিকতা তৈরি হয় এবং রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনগণ, রাষ্ট্র নিজে। কারণ যখন প্রতিটি রাজনৈতিক শক্তি বিশ্বাস করে যে ক্ষমতা হারালে তার বিরুদ্ধে বিচার হবে, তখন ক্ষমতায় থাকাকালীন তারা আরো বেশি আগ্রাসী হয়, আরো বেশি রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে, আরো বেশি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাইব্যুনালকে দলীয় স্বার্থে ব্যবহার করে। ফলে বিচার আর আইন নয়, ক্ষমতার অস্ত্রে পরিণত হয়। বাংলাদেশের ইতিহাস আমাদের এটাই বলছে যে ১/১১ ব্যর্থ হয়েছিল কারণ রাজনীতিকে মুছে ফেলতে পারেনি। জুলাই পরবর্তী অন্তর্বর্তী ব্যবস্থাও ব্যর্থ হয়েছে একই কারণে। কিন্তু রাজনৈতিক শক্তিগুলো যদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে আবার প্রতিহিংসার একই খেলায় নামে, তাহলে আগামী সরকারও একই পথে হাঁটবে। আজকের বিচার আগামীকালের প্রতিশোধের ভিত্তি হয়ে থাকবে।
সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, বাংলাদেশে কি প্রতিটি সরকার বা প্রতিটি ক্ষমতার পালাবদলি বিচার এবং প্রতিশোধের নতুন পর্ব হয়ে থাকবে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে আমরা কেবল সরকার বদলাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতি বদলাচ্ছি না। আর রাজনৈতিক সংস্কৃতি না বদলালে ইতিহাস আবারও ফিরে আসবে, হয়তো অন্য নামে, অন্য মুখে, কিন্তু একই কৌশলে। একটি নতুন ১/১১, একটি নতুন জুলাই সন্ত্রাস, একটি নতুন প্রতিশোধ যে কোনো আকারে আসবে। এবং তারেক রহমানের পেছনে শনি লেগেছে, এটা বোঝা যাচ্ছে। যেভাবে তিনি খেলছেন, এই খেলার পরিণতি খুব ভালো হওয়ার কথা নয়। ভালো থাকবেন সবাই।